এবং হিজড়া যারা তারা প্রত্যেকেই ট্রান্সওম্যান। ওকে। কিন্তু প্রত্যেক ট্রান্সওম্যান হিজড়া নয়। প্রথমেই বলে ট্রান্সজেন্ডার এরা তো পারভার্টেড। আরে পারভার্টেড মানেই ব্যাপারটার মধ্যেই চলে আসছে এটা কোথাও সেক্সুয়ালিটির একটা গন্ধ। সেক্স আর সেক্সুয়ালিটি জেন্ডার পুরো বিষয়টাই আলাদা। এরকমও আছে যে বাড়ি থেকে বেরালো 8-10-12 ঘন্টা সে ইউরিন হোল্ড করে রাখে, সে যাচ্ছে না, এবং যখন যাবে কোথায় যাবে, দুটোই তো মেল ফিমেল। জীবন সমাজ আমাদের অনেক কিছু করতেই বাধ্য করে, কিন্তু ধরুন যেখানে মন বা শরীর সেই বাঁধনটা ভাঙে তখন ব্যাপারটা ঠিক কীরকম হয়। না, আমি আজকে বেশি ভনিতায় যাব না, আমি একদম সোজাসুজি চলে যাব এমন একটি মানুষের কাছে যেই মানুষটা বা সেই মানুষটা এই জীবন আর সমাজের এই বাঁধন থেকে বা এই বাঁধনকে উপেক্ষা করে নিজের মনের কথা শুনেছেন এবং সমাজের সাথে প্রচণ্ডভাবে লড়াই করেছেন। চলুন তার সাথে আজ কথা বলে নিই। যেরকম কথা বললাম বা এক্স্যাক্টলি আমি বলিনি আমি কার কথা বলতে চলেছি এবং কি নিয়ে আমি কাজটা করতে চাই, আমি ওনাকে দিয়ে শুরু করছি। আপনার নামটা বলুন আমাকে। আমার নাম রাহুল মিত্র। রাহুল মিত্র, আচ্ছা। লড়াইটা কার সাথে বেশি, সমাজ নাকি হরমোন? লড়াইটা কার সঙ্গে বেশি বলতে গেলে হরমোন, মানে নিজের সঙ্গে নিজের। হরমোন তো বায়োলজিক্যাল ব্যাপারটা চলে আসছে। আগে হচ্ছে ভেতরের সাথে, ভেতরে একটা লড়াই আমাদের শুরু হয় যখন আমরা আমাদের জ্ঞান হতে শুরু করে, যখন দেখি যে আমার মনস্তাত্ত্বিকের সঙ্গে আমার শরীরটা যাচ্ছে না। আমি পুরুষ কিন্তু আমার নারীর শরীর, লড়াইটা ওখান থেকে শুরু হয়। একদম এটা বলা যেতে পারে ক্লাস 6-7 থেকে শুরু হয়। আচ্ছা। তখন হরমোন বা বায়োলজিক্যাল কিছু আমাদের জানা নেই যে এটা কি হচ্ছে। বাকি আরও 5 জনের থেকে আমি আলাদা হয়ে যাচ্ছি। ওই যে ভেতরের লড়াই, তখন প্রথমে মনে হয় যে আমি কোনো বাইরের জগতের লোক, আমি এর সঙ্গে সমাজে ফিট করছি না। বা যখন পারিপার্শ্বিক লোকজনও বলতে থাকে যে তুমি তোমার হাঁটা চলা কথা বলা যে এইগুলো একটা মেয়ে এরকম এরকম করে না, তারা যখন কারেকশন থেরাপি শুরু করে তখন সমস্যাটা আরও বাড়তে থাকে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি তখন নিজেকে বদলানোর চেষ্টা করেছিলাম যে আমি হয়তো ভুল কিছু, আমার মানসিক সমস্যা হচ্ছে হ্যানা তানা। তো আমি অনেক ডাক্তার দেখাই, ধর্মগুরু হ্যানা তানা প্রচুর করে দেখছি আমি কিছুতেই আমি কিছু করতে পারছি না। তা লড়াইটা হচ্ছে প্রথমে নিজের সঙ্গে নিজের, আত্মার সঙ্গে শরীরের, তারপরে বাকি আসছে সমাজ, ফ্যামিলি, হরমোন, সব পরে আসছে আর কি। আপনার রাহুল নামটা আগে আপনার কি নাম ছিল, মানে বাবা মা কি নাম দিয়েছিলেন আপনাকে? বাবা মা নাম দিয়েছিলেন, আমি ঠিক বলতে কমফোর্টেবল নয়, কারণ আমি এখন চাই না ওই না ডেড নেম ওটা, এবং এটা আমার জন্য মানে নিজের নাম ডেড নেম। একটা মানুষ যখন আনন্দ সহকারে বলছে তার মানে সে ডেড নেমটাও তার মুখে আনতে গেলে তার সমস্যা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি ডেড নামটা রাখতে চাইছি না, যার মানে নামটার একটা অর্থ আছে, সেটা তার মানে হচ্ছে অন্ধকার। আচ্ছা, নামটার মানেই হচ্ছে অন্ধকার। তো অন্ধকার জগৎটা আমি পেরিয়ে এসেছি, আমি ওর মধ্যে আর স্মৃতিতেও ঢুকতে চাইছি না। আপনি কবে থেকে বুঝতে পারলেন যে এই শরীর আর মনের লড়াইটা চলছে? আপনি নিজের, মানে আমি যদি আপনার একদম নিজের কথা বলি, তাহলে আপনি কবে থেকে বুঝতে পারলেন সেটা? ওই যে বললাম ক্লাস 6-7-এ যখন আমি পড়ি, ছোটোবেলায় আমার বেশিরভাগ বন্ধুবান্ধবী সব ছেলে ছিল। 6-7-এ যখন পড়তে শুরু করলাম তখন দেখলাম অনেক কিছু মানে পরিবর্তন হতে শুরু করলো। ফ্যামিলি থেকে রেস্ট্রিকশান চালু হলো যে তুমি মেয়ে বন্ধু করো, তুমি এই মেয়েদের এই খেলাগুলো খেলো, পার্টিসিপেট করো না। ওখান থেকে শুরু হলো। তারপরে হচ্ছে আস্তে আস্তে যখন আরও বড় হলাম, যখন বয়ঃসন্ধি সময়টা শারীরিক কিছু চেঞ্জেস আসতে শুরু করলো, তো সেই সময়গুলোতে মানে প্রচণ্ড ট্রমা, এবং তখন আমি ভাবলাম কি হচ্ছে, মানে ওই সময়টা থেকে আমাকে মানে আমার যন্ত্রণার দিন শুরু হলো আর কি বলা যেতে পারে। যে বয়ঃসন্ধিটা ছেলেমেয়েরা এনজয় করে, বয়ঃসন্ধিটা তো একটা এনজয় করার জিনিস, যে একটা ছেলে আমার
হরমোনাল চেঞ্জ হচ্ছে, আমার বিয়ার্ড আসছে, আমার আরও শারীরিক চেঞ্জেস হচ্ছে, আমার স্মেল বাড়ছে, আমার এই একটা মেয়ে দেখে অ্যাট্রাক্ট হচ্ছি। তো ওইটা একটা এনজয় করার সময়, সেই সময়টাই আমরা ডিপ্রেশনে যাই ট্রান্স মানুষরা, কেননা আমাদের ক্ষেত্রে ওটা এনজয় করা না, ওটা পেনফুল হয়ে যায়। সমাজ আপনাকে কতটা তাচ্ছিল তখন করেছিল বা এখনও করে? মানে এখনও তো আমাদের সমাজ যতই আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভিন্ন ল পাস করে থাকুক বা যাই করে থাকুক, এখনও কিন্তু আমরা রাস্তায় আপনাদের মতন কাউকে দেখলে সে যাই থাকুক, ছেলে থেকে মেয়ে হোক বা মেয়ে থেকে ছেলে হোক, আমরা এখনও হাসাহাসি করে গা টালাটালি করি, সেই জায়গাটায় কোনো দ্বিধা নেই। আপনি কীরকম ধরনের তাচ্ছিল্য ফেস করেছিলেন? তাচ্ছিল্য বলতে মারাত্মক লেভেলের তাচ্ছিল্য ফেস করেছি, কেননা আমি 40 আপ আমার বয়স। তারপরে আমার যখন 12-14 বছর বয়স ছিল, মানে কত আগের কথা বলছি আমি, প্রায় 98 এরকম ওই সময়টার কথা বলছি। তো সেই সময়টা এই কোনো শব্দই ছিল না, আমার কাছেই ছিল না, সোসাইটির কাছে তো আমি পরে বলবো যখন আমি নিজে জানবো। তো ওই যে বললাম, আর আমি একটা একান্নবর্তী ফ্যামিলি থেকে বিলং করি, যেখানে অনেক গার্জিয়ান, বাবা, জ্যাঠা, কাকা, দাদা থেকে শুরু করে প্রচুর গার্জিয়ান। তো ফ্যামিলি থেকে তো প্রচণ্ড রকমের একটা প্রেশার। তো তবে আমি একটা বলবো যে গড গিফটেড, যে আমার বাবা খুব সাপোর্টিভ ছিলেন। আমি আসছিলাম, হ্যাঁ, বাবা সাপোর্টিভ ছিলেন। বাবা কখনো আমাকে কোনো বিষয়ে করেননি যে তুমি এটা করো না, ওটা করো না। আমি উল্টে বাবাই ছোটোবেলায় আমাকে ওই ছেলেদের প্যান্ট, টি শার্ট এগুলো কিনে দিতেন, কারণ আমার আগে সব দিদি ছিল, তো ছেলে হচ্ছিল না, একটা তখনকার দিকে ছিল, ছেলে হচ্ছিল না। তার বাবার একটা শখ ছিল, সেই জায়গা থেকে হয়তো উনি ওই না জেনেই আমাকে ওই পোশাকগুলো কিনে দিতেন। তো আমি খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে পড়তাম। কিন্তু আমার মা প্রচণ্ড অর্থোডক্স, প্রচণ্ড পরিমাণ আমার মা অর্থোডক্স। মানে আমার মা, মানে আমি বলছি আজ থেকে 5-7 বছর আগে অবধি আমার মায়ের শাসনের আন্ডারে ছিলাম আমি। 5-7 বছর হলে আমি মাকে বুঝিয়ে টুঝিয়ে এখন খানিকটা ফ্লেক্সিবল করতে পেরেছি, এখন অনেকটাই ফ্লেক্সিবল। তো ফ্যামিলি তো ছিলই, এবং পাড়া প্রতিবেশী সঙ্গে আমার খুব গুড উইল ছিল পাড়ার মধ্যে। আমি খুব ভালো স্পোর্টসে ছিলাম, ভালো পড়াশোনায় ছিলাম। কিন্তু যখন আমার জেন্ডারের সাথে আমার শরীরের যে মিসম্যাচটা আমি দেখলাম, আমার বন্ধুরা শত্রু হতে শুরু করলো, এবং ছেলে না মেয়ে অনেক রকমের বুলিং সেগুলো শুরু হলো। স্কুলে অনেক রকম ডিসক্রিমিনেশন আমি ঠিক বলবো না, কেননা তখন তো তারা জানছে যে একটা মেয়েদের স্কুলে একটা স্পেসিফিক ইউনিফর্ম থাকছে, তোমাকে ওটা পড়তে হবে, যেটা আমার ক্ষেত্রে পড়াটা খুব ডিফিকাল্ট। ওটা যদি অনেকে আছে যেমন ইউনিফর্মের জন্য ড্রপ আউট হয়ে যায়, ইউনিফর্মের জন্য অনেক ট্রান্সম্যান আছে যারা স্কুলে পড়াশুনোই করেনি, মাধ্যমিক মানে যে ক্লাস 9 উঠেছে শাড়ি পরতে হবে সে ছেড়ে দিয়েছে স্কুল, আর পড়াশুনো করেনি শাড়ির জন্য। কিন্তু আমার মাথায় ছিল যে আমি যদি পড়াশুনো না করি, ইন্ডিপেন্ডেন্ট না হই, তো আমি কিছু করতে পারবো না। সেই বয়স থেকে তাহলে আপনার ওই ম্যাচুরিটিটা চলে এসেছিল? হ্যাঁ, ম্যাচুরিটি আমার ছিল একটুখানি বেশি, কারণ আমি একটুখানি দায়িত্ববান বেশি, বা একটুখানি কী বলবো, মানে এইসব বিষয়ে ভাবি বেশি, ভবিষ্যৎটা নিয়ে বেশি ভাবি। তো আমার মনে হয় যে আমাকে আমাকে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে। তার জন্য আমাকে হয়তো অপছন্দের পোশাকটা আমাকে পরতে হয়েছে, পড়েছি, যে আমাকে এটা কিছু করার নেই আমার, আমি ড্রপ আউট হয়ে গেলে আমার কিছু করার নেই। কারণ আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে আমি যেদিকে এগাচ্ছি, যেদিকে যাচ্ছে, কারণ একটা সময় আমি নিজের সঙ্গে লড়াই করেছি, নিজেকে কারেকশন করার চেষ্টা করেছি, এবং প্রচুর মেয়ে আছে যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল। এটা নিয়ে পাড়ার মধ্যে অনেক ছেলে, হয়তো আমার কোনো বান্ধবী যে আমাকে পছন্দ করছে, তাকে হয়তো সেই ছেলেটা পছন্দ করছে, তাকে হয়তো প্রপোজাল দিচ্ছে, সে বলেছে তোমাকে না, আমার ওকে ভালো লাগে। তখন গিয়ে আমি আমার একটা হিট লিস্টে পড়েছি, মানে সেখান থেকে হয়তো আমি আমার অজান্তে অনেক হিট লিস্টে পড়েছি। এবং আমার বাড়িতে মানে কি বলবো, রীতিমতন রাত্রেবেলা গ্রুপ অফ পিপল এসে আমার বাড়িতে হামলা করেছিল, এরকম হয়েছিল। খুব খারাপ স্মৃতি ওইগুলো। তো হামলা হওয়া, ওখান থেকে নিজেকে রাত্রি 2-2:30টার সময়, মানে আমার মনে আছে পিছনে একটা মাঠ ছিল, মানে জাস্ট বর্ষাটা গেছি, মানে এতটা জল, তার উপর দিয়ে পেরিয়ে গিয়ে মানে নিজে অন্য জায়গায় গিয়ে শেল্টার নেওয়া রাতে, মানে এই পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। এবং তারপরে এত ফ্যামিলি প্রেশার মানে শুরু হলো, তখন আমার মনে হলো যে আমি কি করব, আমি তো পোশাক চেঞ্জ করতে পারছি না, আমি মেয়েদের লাইফ নিতে পারছি না, অথচ ফ্যামিলি প্রেশার, তখন পড়াশোনা মাথা থেকে উঠে গেছে। যখন ওরকম একটা ঘটনা ঘটলো, খুব একটা মান সম্মানের ব্যাপার, মান সম্মান বোধটা আমার খুব বেশি, যে আমার বাড়িতে 15-20 জন লোক এসে আমার বাড়িতে হামলা করছে,
আমার বাবা তখন মারা গেছেন, আমার বাবা খুব অল্প বয়সে মারা যান। তখন ফ্যামিলিকে আমি দেখছি, আমার ছোট ভাই বোন দিদি ছিল, আর 2 দিদির বিয়ে হয়ে গেছে, মা উইডো। তো মানে আমি সংসার দেখাশোনা করি। সেই পরিস্থিতিতে মানে যখন সংসার যে চালাচ্ছে তার উপর যখন হামলাটা হয়, তখন তার উপর একটা আলাদা প্রেশার আসে। তখন আমার মনে হচ্ছিল না আমি সুইসাইড করে নিই, এর থেকে আমার মনে হয় আমি এই দোটানায় আমি লাইফটা লিড করতে পারছি না। তখন আমি ওই লেভেলের আমি মানসিক ট্রমা নিতে পারিনি। আমি সাংঘাতিক লেভেলে আমি মানসিক ট্রমা নিতে পারি। মানে আমি এখন নিজেকে খুব অ্যাপ্রিসিয়েট করি যে তুই এত ট্রমা নিয়ে এসছিস, মানে এখনও বেঁচে আছিস কী করে। তো আমি ট্রমা নিয়েছি এবং সুইসাইড অ্যাটেম্প করেছিলাম। বাট যখন বেঁচে গেলাম তখন ভাবলাম তো আমার তার কিছু করার নেই। বেঁচে ফিরে আসাটা হচ্ছে আরও লজ্জাজনক। ওই সময়টা ওটা আরও রকম বাজে রকমের, আরও ডবল প্রেশার, তার সঙ্গে টোন টিটকারি, মানে মারাত্মক লেভেলে গেছে ওই দিনগুলো আর কি। আপনার পার্সোনাল লাইফ নিয়ে তো আমি অনেকটাই ঢুকে গেছিলাম ভেতরে, আপনি অনেকটা বললেনও আমাদেরকে। আপনি পড়াশোনা কতদূর করেছেন? আমি গ্র্যাজুয়েশন করেছি, তারপর আমি আমার ফিজিওথেরাপির ওপর আমি আবার ওখানে ডিপ্লোমা ডিগ্রি দুটো কোর্স করেছি। এবং পড়াশোনা আমি খুব ভালোবাসি। আমি যেমন তারপরে স্পোর্টস মেডিসিনের ওপর, ফিজিওথেরাপি স্পোর্টস মেডিসিনের ওপর কোর্স করেছি। তারপরে আমি এক্সারসাইজের ওপর আমার বেশি ছিল, ওটা অনলাইন আমি আমার জিম ফিটনেস ট্রেনিং করে মানে কোর্স করেছি। মানে আমি পড়াশুনো ছোটো ছোটো পারলে এখনও পর্যন্ত আমি করি, অনলাইন কোর্সগুলো করি। অফলাইন আমি এখন সময় পাই না, করি আর কি। আচ্ছা, তো এটাই আমার প্রশ্ন ছিল যে আপনি এখন বর্তমানে কোন প্রফেশনে আছেন? আমি ফিজিওথেরাপিস্ট। আপনি ফিজিওথেরাপিতে আছি আমি। আচ্ছা, ফিজিওথেরাপিতে আছেন। আচ্ছা, এবার আমি একটা অন্যরকম প্রশ্ন করছি, যেটা হচ্ছে জেন্ডার অ্যাফার্মেটিভ যে প্রসেসটা আছে, বা মানে ওই যে আর কি, যারা ছেলে থেকে মেয়ে হতে চায় বা মেয়ে থেকে ছেলে হতে চায়, এই জায়গাটা যদি আমাদের একটু এডুকেট করেন, বিকজ আমরা কিন্তু পুরোটাই বাইরে থেকে দেখি, পুরোটাই বাইরে থেকে